হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে নবাব আব্দুল লতিফ, নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জানব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে। চিত্তরঞ্জন দাস 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। বেশ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনেক মেধাবী। ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষা দেওয়ার জন্য তাকে বিলেতে পাঠানো হয়েছিল, কিন্তু ইংরেজদের ভারত বিদ্বেষ তাকে দুঃসহ কষ্ট দিয়েছিল, আর তাই তিনি ICS পরীক্ষায় অবতীর্ণ হননি। তিনি কর্মময় জীবনে একজন সফল আইনজীবী ছিলেন। প্রথম জীবনে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। বন্ধুরা, ভারতে মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি সকল ধরনের বিলাসিতা ছেড়ে দিয়ে দেশসেবা এবং সহজ সরল জীবনযাপন বেছে নেন। তার রাজনৈতিক জীবন ছিল খুবই অল্প সময়ের, কিন্তু এর মধ্যে তিনি অসাধারণ খ্যাতি অর্জন করেছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক। তিনি বিশ্বাস করতেন যে হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠা না হলে এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক মুক্তি সম্ভব নয়। বন্ধুরা, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি ও বাঙালি জীবনধারায় গভীরভাবে বিশ্বাসী এই মানুষটি বলেছিলেন যে নিজেকে আমি বাঙালি বলতে গর্ব অনুভব করি। বাঙালির রয়েছে নিজস্ব সাধনা, রয়েছে শাস্ত্র, কর্ম, ধর্ম, ইতিহাস এবং রয়েছে ভবিষ্যৎ। বাঙালিকে যে ঘৃণা করে সে আমার বাংলাকে জানে না। বন্ধুরা, এইবার আমরা জানব স্বরাজ দল সম্পর্কে। 1923 সালের নির্বাচনকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ সিদ্ধান্ত নেন যে কংগ্রেসেরা নির্বাচন বয়কট না করে এতে অংশগ্রহণ করবে এবং আইনসভার নির্বাচিত আসনগুলো দখল করে সরকারের নীতির বিরোধিতা করবে। বন্ধুরা, এ সময় রাজা গোপালাচারী, কস্তুরী রঙ্গ আয়ার, ডক্টর আনসারি প্রমুখ কংগ্রেস নেতা এই পরিকল্পনার বিরোধিতা করে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এ সময় পরিবর্তনকামী এবং পরিবর্তন বিরোধী এই দুইটি উপদলে বিভক্ত হয়ে পড়ে। 1922 সালের গয়ার অধিবেশনে কংগ্রেসের পরিবর্তন বিরোধীদের বা গান্ধীবাদীদের নেতা রাজা গোপালাচারী আনীত বয়কট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। এর ফলে চিত্তরঞ্জন দাস কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন। বন্ধুরা, 1922 সালের 31 ডিসেম্বর গয়ার মতিলাল নেহরু, হাকিম আজমল খান, ভিজে প্যাটেল, কেলকার প্রমুখের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠিত হয়। এই দলের নামকরণ করা হয় কংগ্রেস খিলাফত স্বরাজ দল, সংক্ষেপে স্বরাজ দল নামে পরিচিতি অর্জন করে। এই নতুন দলের সভাপতি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক নিযুক্ত হন মতিলাল নেহরু। স্বরাজ দলের কর্মসূচি বা দাবি ভারতীয় জনগণের মধ্যে বিপুল সাড়া জাগায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আস্থা অর্জন করতে সমর্থ হন। বন্ধুরা, এইবার আমরা জানব বেঙ্গল প্যাক্ট 1923 সম্পর্কে। একে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ব্যারিস্টার আব্দুল রসুল প্রমুখ রাজনীতিতে প্রবেশ করার সাথে সাথে বাংলা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে। খিলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু মুসলমান সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হলে একে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আব্দুল করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী
প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলাপ আলোচনা করেন। বন্ধুরা, এ সময় হিন্দু মুসলমানদের দাবি দেওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। ওই চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি 1923 সালের 16 ডিসেম্বর এর কাউন্সিল সভায় চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। বেঙ্গল প্যাক্টের বিভিন্ন দিক ও শর্তাবলীগুলো হলো: স্বায়ত্তশাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা করাই হবে এই চুক্তির উদ্দেশ্য। বঙ্গীয় আইনসভা হিন্দু মুসলমানদের মধ্যে প্রতিনিধি নির্বাচিত হবে জনসংখ্যার ভিত্তিতে। 1909 সালে প্রবর্তিত পৃথক নির্বাচন ব্যবস্থা চালু থাকবে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক জেলা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় শতকরা 60টি আসন এবং সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় শতকরা 40টি আসন লাভ করবে। সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা 55টি চাকরি সংরক্ষিত থাকবে এবং যে পর্যন্ত তারা ক্ষমতার পর্যায়ে না পৌঁছে সে পর্যন্ত তাদের মধ্যে শতকরা 80 জনকে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। বন্ধুরা, এছাড়াও চাকরির ক্ষেত্রে সমতা অর্জনের পর থেকে মুসলমান জনগণের জন্য 55 ভাগ এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য 45 ভাগ থাকবে। মসজিদের সম্মুখে গান বাজনা সহ মিছিল করা যাবে না। গরু জবাই করার ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। বন্ধুরা, এইবার আমরা জানব শেরেবাংলা একে ফজলুল হক সম্পর্কে। 1873 সালের 26 অক্টোবর বাংলার প্রান্তীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক বরিশালের সাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং 1962 সালে তিনি মৃত্যুবরণ করেন। বেশ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাসম্পন্ন একজন ছাত্র। বরিশাল জেলা স্কুল থেকে তিনি বিশেষ কৃতিত্বের সাথে প্রবেশিকা, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থবিদ্যা ও গণিতে একই সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1900 সালে বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসাবে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তারপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করেন এবং 6 বছর ছিলেন এই পদে। কিন্তু চাকরির বাধা ধরা নিয়মকানুন তাকে আকৃষ্ট না করায় তিনি পুনরায় আইন ব্যবসায়ে যোগ দেন এবং অতি দ্রুত সাফল্য লাভ করতে থাকেন। 1911 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তারপর থেকে শুরু হয় তার সফল রাজনৈতিক জীবন। বন্ধুরা, আমরা এইবার জানব রাজনীতিতে শেরেবাংলার অবদান সম্পর্কে। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন একটি রাজনৈতিক বটবৃক্ষ। ব্রিটিশ ভারতের রাজনীতিতে, বিশেষ করে অবিভক্ত বাংলার রাজনীতিতে শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। বাঙালির প্রিয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদানসমূহগুলো হলো: বন্ধুরা, প্রথমেই রয়েছে গোল টেবিল বৈঠকে যোগদান। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য 1930 থেকে 32 সালে লন্ডনে 3টি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শেরেবাংলা একে ফজলুল হক সেই বৈঠকে অসাম্প্রদায়িক মন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং জোরালো বক্তব্য পেশ করেন। দ্বিতীয়ত, হিন্দু মুসলমান স্বার্থ সমন্বয়। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা। 1916 সালে হিন্দু মুসলমানদের স্বার্থের সমন্বয়ের জন্য লখনৌ চুক্তি প্রণয়নে শেরেবাংলা একে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃতীয়ত, লাহোর প্রস্তাবের উত্থাপক। ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য 1940 সালের 24 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে যে ঐতিহাসিক প্রস্তাবসমূহ গ্রহণ করা হয় তার উপস্থাপক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের ফলে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবির ভিত্তি সুদৃঢ় হয়। চতুর্থত, 1954 সালের সাধারণ নির্বাচন। বাঙালি জনগণের দাবির নিকট নতি স্বীকার করে পাকিস্তান সরকার পূর্ব বাংলায় 1954 সালে নির্বাচন অনুষ্ঠান করতে বাধ্য হন। মুসলিম লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ
কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল, নেজামে ইসলামের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেরে বাংলা একে ফজলুল হককে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত করা হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নিব কৃষকদের কল্যাণ সাধনে শেরে বাংলার অবদান সম্পর্কে। কৃষক দরদি শেরে বাংলা একে ফজলুল হক তার দূরদৃষ্টি দিয়ে অনুভব করতে পেরেছিলেন যে বাংলাদেশ এবং বাঙালির উন্নতি নির্ভর করে অর্থনৈতিক উন্নতি অর্থাৎ কৃষক সমাজের ভাগ্যের উন্নতির উপর। অবহেলিত কৃষকদের উন্নতির জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেগুলো হলো কৃষি ঋণ আইন প্রণয়ন, কৃষক প্রজা আন্দোলন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, ঋণ সালিসি বোর্ড গঠন এবং বঙ্গীয় প্রজাতন্ত্র আইন প্রণয়ন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা শিক্ষা বিস্তারে শেরে বাংলার অবদান সম্পর্কে জানব। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য শেরে বাংলা একে ফজলুল হক যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো হলো সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে সংগঠক, শিক্ষা পরিকল্পনা পেশ, ছাত্রাবাস নির্মাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফজলুল হক হল প্রতিষ্ঠা, ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন, ইডেন কলেজ প্রতিষ্ঠা এবং পূর্ববঙ্গে কলেজ প্রতিষ্ঠা। বন্ধুরা, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন বাঙালি হৃদয়ের একান্ত আপনজন। বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের অগ্রপথিক, কৃষক প্রজার কল্যাণ সাধনের অক্লান্ত সংগঠক। এই মহান নেতা বাঙালির হৃদয়ে চির অমর হয়ে আছেন এবং থাকবেন। শেরে বাংলা একে ফজলুল হক আজ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তিনি বেঁচে থাকবেন বাঙালির মনের মণিকোঠায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জেইটের সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। চিত্তরঞ্জন দাস 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 সালের 31 ডিসেম্বর গয়ার মতিলাল নেহরু, হাকিম আজমল খান, ভি.জে. প্যাটেল, কেলকার প্রমুখের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠিত হয়। এই দলের নামকরণ করা হয় কংগ্রেস খিলাফত স্বরাজ দল, সংক্ষেপে স্বরাজ দল নামে পরিচিতি অর্জন করে। হিন্দু মুসলমানদের দাবি দেওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন হয়। ওই চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত। 1873 সালের 26 অক্টোবর বাংলার প্রাণপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক বরিশালের সাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং 1962 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1911 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।